নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। ঝিনুক তার দিদিকে বলছে, আমি এই মানুষটাকে সহ্য করতে পারছি না এক ছাদের তলায়। তুই সহ্য করছিস কিভাবে? তোর মনে হয় স্মৃতি হারানো এই সমস্ত কিছু ওর ওর সাথে সত্যি হয়েছে? আমার তো মনে হচ্ছে পুরো ব্যাপারটা চাল, পুরোটা চাল খেলেছে ওই সার্থকদা। আমি তো একদম বিশ্বাস করি না। আর সত্যি যদি ও এই বাড়ির ছেলে হয়েও থাকে, তাহলে এতদিন কোথায় ছিল? এতদিন বলেনি কেন? আমার তো মনে হচ্ছে তুই এই বাড়িতে এসেছিস জেনেই ও এই নাটকটা খেলেছে। ও আবারও এই বাড়িতে ফিরে আসতে চেয়েছে শুধুমাত্র তোকে শায়েস্তা করবে বলে। সুধা তো চা বানাচ্ছে আর চুপ করে এগুলোই ভেবে যাচ্ছে। ঝিনুক বলছে, তুই চুপ করে আছিস কেন, কিছু বল। সুধা তখন বলছে, আমি তো নিজেই কোনো কিছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো এটাও বুঝতে পারছি না যে এ কি সেই সার্থক, যে সার্থকের সাথে আমার বিয়ে হয়েছিল, নাকি দুটো আলাদা মানুষ। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঝিনুক বলছে, দুটো মানুষ একরকম দেখতে হতেই পারে, তাতে কোনো আশ্চর্যজনক কিছু নেই, কিন্তু এ যদি সেই সার্থক হয় তাহলে তুই কি করবি? তখন সুধা বলছে, আমাকে হসপিটালে যেতে হবে, ওর রিপোর্টগুলো দেখতে হবে। সার্থকের ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ, তাহলে এই অনিকেতের ব্লাড গ্রুপের সাথে সেই ব্লাড গ্রুপ মেলাতে হবে। এর ব্লাড গ্রুপ কি সেটা আমাদেরকে জানতে হবে। ঝিনুক তার দিদিকে বলছে, জামাইবাবুকে তুই জানাবি না কিছু? বলে, জানাবো, কিন্তু কদিন পর, আমাকে একটু সময় দে, আমাকে আগে প্রমাণ খুঁজে বের করতে হবে। তখন ঝিনুক বলে, এখন বলবি না কেন, সমস্যা কোথায়? সুধা বলছে, এতদিন পর এই বাড়ি তাদের হারানো ছেলেকে ফিরে পেয়েছে, এতদিন পর ছোটকা তার ছেলেকে কাছে পেয়েছে, তো তাদের এই খুশির মুহূর্তটাকে আমি নষ্ট করে দিতে চাই না। সেই কারণে আমাকে একটু সময় দে, আগে আমি প্রমাণগুলো জোগাড় করে ফেলি, তারপরে আমি সবাইকে বলবো। ঝিনুক বলছে, তবে সাবধান দিদি, কারণ ওই সার্থক চ্যাটার্জি কিরকম এটা কিন্তু আমরা সবাই খুব ভালো করে জানি। ওই জন্য যা করবি খুব সাবধানে করবি। এরপরে জ্যোৎস্না আসে, এসে বলে, অনিকেতের স্যুপটা হলো? অনিকেতের জন্য স্যুপ বানাচ্ছিল সুধা। বলে, হ্যাঁ হয়ে গেছে। তারপর জ্যোৎস্নাকে দিয়ে দেয়। জ্যোৎস্না বলে, এবার যাও, তুমি ভাইয়ের কাছে যাও। এই কয়দিন তোমার উপর যা গেল, তুমি এই কাজকর্ম ছাড়ো আর যাও, দুজনে মিলে একটু সময় কাটাও। দেখা যাচ্ছে সুধা তেজের জন্য পায়েস বানিয়েছে। আসলে তেজের জন্মদিন। বলছে যে আমি যাই হোক ওনার জন্য এই পায়েসটা বানিয়েছি। আমাদের জীবনে যাই হয়ে যাক না কেন, দূরত্ব আমি কখনো আসতে দেব না কারোর জন্যে। এরপরে সুধা তেজের জন্য পায়েসটা নিয়ে চলে যায়। এরপরে তো সুধা ঘরে পায়েসটা নিয়ে এসেছে, কিন্তু তেজকে দেখতে পাচ্ছে না। দেখে যে পেছন থেকে কেউ একজন আসছে। সুধা মনে করে তেজ এসেছে। বলে, মিস্টার বসু মল্লিক এসেছেন আপনি? আপনার জন্য আমি পায়েস বানিয়ে নিয়ে এসেছি। যেই পেছনে ঘুরে দেখে সার্থক এসেছে। সার্থককে দেখে তো সুধা একটু ঘাবড়ে যায়। কি ব্যাপার, তুমি এখানে? সার্থক কিন্তু তার ছোট ছোট করে স্টেপ ফেলছে, সুধার দিকে এগিয়ে যাচ্ছে। সুধাও পিছোচ্ছে। সার্থক মনে মনে বলছে, আমি তোমার সর্বনাশ করতে এসেছি সুধা। যেই ডানার উপরে ভর করে তুমি উঠছো, সেই ডানাকে আমি ছেটে দেব। তাহলে এর থেকে তো পুরো প্রমাণিত যে সার্থক সবকিছু চালাকি করে এসছে। আর এটা তো আমরা আগে থেকেই জানি যে সবকিছুই ওর ভান এই বাড়িতে ঢোকার জন্য। এরপরে সার্থক যখন এগিয়ে যাচ্ছে সুধার দিকে, তখন ওদিকে কিন্তু তেজ চলে আসে। আর তেজ আসতে তেজকে দেখে নেয় সার্থক। তখন তার মতিগতি বদলে দেয়। বলে, ও বৌদি, তুমি আমার জন্য পায়েস বানিয়েছো? ওদিকে তেজ বলে, কি ব্যাপার, তুই এখানে? তোকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তুই বৌদির সাথে আড্ডা দিচ্ছিস? বলে, দেখ না, বৌদি আমার জন্য পায়েস বানিয়েছে, আমি তো পায়েস খেতে খুব ভালোবাসি। সার্থক বলছে, আসলে আমি নিজের ঘরটা খুঁজেই পাচ্ছিলাম না, কিছু তো আর আগের মতো নেই, সব বদলে গেছে। তেজ বলে, সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, তুই তো কাউকে বলতে পারতিস। বলে, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, এই ঘরটাতে আলো জ্বলছে দেখে আমি এই ঘরে এলাম। তারপর পায়েসের বাটিটা হাতে নিয়ে সার্থক খাবে আর কি। তখন সুধা বলছে মনে মনে যে, তুমি বাঘের ঘোয়ে পা রেখেছো, তুমি ভাবতেও পারছো না এবার সুধা তোমার সাথে কি করবে। তারপর সুধা কি করে, পায়েসের বাটিটা সার্থকের কাছ থেকে নিয়ে নেয়। বলে, এটা তোমার জন্য বানানো হয়নি, এটা মিস্টার বসু মল্লিকের জন্য বানানো হয়েছে। তখন নিয়ে তেজের হাতে দেয়। তেজ বলে, সুধা সুধা কি করছেন আপনি? আমি জানি এটা আপনি আমার জন্য বানিয়েছেন, কিন্তু দেখুন, আমার ভাই পায়েস খেতে খুব ভালোবাসে, আর এটা যদি ও খায় তাহলে আমি খুব খুশি হব। দিয়ে পায়েসের বাটিটা আবার সার্থকের হাতে দেয়। সার্থক তো বাহানা করে বলে, না আসলে বৌদি চায় না, তো আমি খাবো না, থাক। তখন বলে, না না, তুই তোর বৌদিকে চিনতেই পারিসনি, আসলে প্রথম দেখছিস তো, আস্তে আস্তে চিনতে পারবি, নে। তারপরে পায়েসটা দিয়ে দেয় সার্থককে, সার্থক খেতে থাকে। তারপর সার্থকের সাথে ছোটবেলায় কাটানোর মুহূর্তগুলোর কথা সুধাকে বলতে থাকে তেজ। সুধা তো এই সমস্ত কিছু কানে ঢোকে না, কারণ সুধার নিজের জগতে আছে, সুধার নিজের মতো করে ভাবছে যে এসব কি হচ্ছে, আমাকে এর কোনো একটা বিহিত করতেই হবে। এই বাড়িতে আসার পর থেকে বা আগে থেকে সমস্ত স্টেপগুলো সেই হসপিটাল থেকে সবকিছু ভাবছে সুধা মনে মনে।
সুধা তো এই সমস্ত কিছু ভাবছে অন্যদিকে ঘুরে। যখন তেজ পেছন থেকে সুধাকে ধরে, সুধা ভাবে মনে হয় সার্থক, তখন সুধা একটা ঝিটকা দিয়ে দেয় আর কি। তেজের তো ব্যথা লাগে। তেজ বলছে কি করছেন, আমি কি নিজের বউকে ধরতে পারবো না? বলে না। অনিকেত? বলে ও তো অনেকক্ষণ আগেই চলে গেছে। বলে কখন চলে গেল? মানে সুধা লক্ষ্যই করেনি যে কখন অনিকেত বেরিয়ে গেছে। তেজ কিন্তু ঘরের বাইরেই দাঁড়িয়ে আছে, দেখছে ওদেরকে, পায়ের সাথে নিয়ে খাচ্ছে আর বলছে যে যেদিন তুই জানতে পারবি যে আমার ডিভোর্স করা বউকে তুই বিয়ে করেছিস সেদিন কি হবে। এখনো পর্যন্ত মানে ছোটবেলায় কিন্তু সার্থকের তেজের সমস্ত জিনিসের উপর নজর ছিল। তেজ যা নিত সেটাই নাকি ওরও চাই, এরকম একটা মন ছিল তার। তো এখনো তাই আছে, এখনো তেজের সমস্ত জিনিসের উপরেই তার লোভ। তাই এখনো তেজের যা কিছু আছে সবটাই কেড়ে নিতে চাই সার্থক। এদিকে তেজ যতবার সুধার সাথে কথা বলার চেষ্টা করছে, সুধার কিন্তু মানে ইগনোর করছে আর কি তেজকে। বলছে আপনি এখন সরুন, আমার কিছু ভালো লাগছে না। কারণ সুধার মাথায় এখন এই জিনিসগুলোই চলছে যে কিভাবে ওই জিনিসটার ব্যবস্থা করবে। তেজ তখন বলছে যে আপনি তো আমাকে ডাকলেন, কি কথা ছিল নাকি? সুধা বলছে হ্যাঁ ছিল কথা, কিন্তু এখন আর নেই, আপনি সরুন। তেজ তখন মনে মনে ভাবছে যে সুধাকে হঠাৎ করে এরকম দেখাচ্ছে কেন, উনি এরকম আচরণ কেন করছেন। আর সার্থক এদিকে বাইরে থেকে বলছে যে এখন সুধা আর তেজের মাঝখানে চলে এসেছি আমি। এখন তোমার উপরে 24 ঘন্টা নজর রেখে কিভাবে তোমার জীবনটাকে নষ্ট করা যায়, মানে সবকিছু তছনছ করা যায়, এই প্ল্যানটাই করছে আর কি সার্থক। এটাই বলছে সে মনে মনে। দেখা যাচ্ছে রাত হয়ে গেছে। সুধা, তেজ মানে সবাই ঘুমিয়ে পড়েছে আর কি। তেজও ঘুমিয়ে পড়েছে। সুধার চোখে কিন্তু ঘুম নেই। সুধা সমানে এই ব্যাপারগুলোই ভেবে যাচ্ছে। তারপর সুধা মনে মনে বলছে যে না, এসব ভেবে আর লাভ নেই। এবার আমাকে যা করার নিজেকেই করতে হবে। আমাকে এটা জানতেই হবে যে এই অনিকেত না সার্থক। এদিকে দেখা যাচ্ছে সুধা যখন ঘুমোচ্ছে তখন সার্থক ওর ঘরে ঢুকে পড়েছে আর সুধাকে বলছে যে এবার আমি তোমাকে ছাড়বো না, এবার তোমাকে আমি বোঝাবো যে আমি কে। এইভাবে কথা বলতে বলতে যখন সুধার ঘুমটা ভাঙে তখন সুধার মুখটা চেপে ধরে নেয় সার্থক। সুধা তো খুব ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সার্থক কিছুতেই কিন্তু ছাড়ে না। এরপরে এইভাবে হাতাহাতি করতে করতে ছুঁড়ে ফেলে দেয় সার্থককে, মানে ধাক্কা দিয়ে দেয় আর কি। তারপরে সুধা যখনই ওঠে দেখে কেউ নেই, তখন ভাবে যে তাহলে কি আমি স্বপ্ন দেখলাম, মানে পুরো ব্যাপারটা একটা স্বপ্ন ছিল। তারপরে ঘরের মধ্যে একটা ছায়া দেখতে পেয়ে আবারও দৌড়ে যায় দরজার কাছে, কিন্তু কাউকে দেখতে পায় না। তখন বলে তাহলে আমি সত্যি এটা স্বপ্ন দেখলাম? না, আমাকে এরকম করলে চলবে না, আমাকে আগে সত্যিটা জানতেই হবে। এদিকে সুধার বাড়িতে জেঠিমা দোয়েলের কলেজের ফিস কিভাবে দেবে ওটাই চিন্তা করছে। এতদিন তো সুধাই দিত। তখন সুধার মা বলছে ও ঠিক পাঠাবে, চিন্তা করো না। তখন ঝিনুক দোয়েল বলছে আর কি কিভাবে পাঠাবে, ওর তো এখন বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, তোমার কি মনে হয় এখনো টাকা পাঠাবে? দোয়েল আর জেঠিমার কথা বলতে বলতে সেখানে ফন্টে আসে। ফন্টে বলে যে সুধাদি টাকা দিচ্ছিল, আমি বারণ করেছি। তখন জেঠিমা বলে কেন, আমি তোকে বারণ করতে বলেছি? বলে যে আসলে দোয়েল আমার দায়িত্ব, তো তাই টাকাটা আমি দিতে চেয়েছিলাম। জেঠিমা হাসে, বলে কি, যার নুন আনতে পান্তা ফুরোয় সে নেবে আমার মেয়ের দায়িত্ব? তখন ফন্টে তার প্রথম মাসের যে স্যালারিটা সেটা বের করে বলে আমার তো আসলে মা নেই, সেই জন্য আমার প্রথম মাসের রোজগারটা আমি আপনার হাতেই তুলে দিলাম। সুধা জেঠিমার হাতে তুলে দেয়। দেখা যাচ্ছে ফন্টের চোখে জল। জেঠিমারও দেখা যাচ্ছে একটু মনটা গলেছে ফন্টের প্রতি, একটু খারাপ লেগেছে, যেহেতু মা বলে ডেকেছে সেহেতু একটু হলেও আপন মনে করছে ফন্টেকে। দেখা যাক সামনে কি হয়। এদিকে বাড়িতে অনিকেত আসাতে সবাই খুব খুশি। সবাই তো হৈ হৈ করছে। সমুদ্র বলছে যে এবার বড়দিন আর নিউ ইয়ারের অনুষ্ঠানটা মানে যে সেলিব্রেশনটা যদি একটু বড় করে করা হয় কেমন লাগে। ছোটকা, তেজের বাবা সবাই কিন্তু সাথ দেয়, বলে হ্যাঁ হ্যাঁ তাহলে তো খুব আনন্দই হয়, এতদিন পর অনিকেত বাড়ি ফিরে এসেছে, এবার সমস্ত আনন্দই বড় করে হবে। সুধা তখন ঝিনুককে বলছে দেখছিস অনিকেতকে নিয়ে সবাই কত খুশি, আমি কি করে সত্যিটা বলি বলতো। ঝিনুক কিন্তু সমানে রেগে আছে, ঝিনুকের এই সমস্ত কিছু পছন্দ হচ্ছে না। ঝিনুক বলছে যাই হয়ে যাক না কেন আমাদের সত্যিটা খুঁজে বের করতেই হবে, ওই সার্থক চ্যাটার্জির আসল চেহারাটা আমাদেরকে সামনে আনতেই হবে। এদিকে এই সেলিব্রেশনের যে ব্যবস্থাটা সেটা এসএমবিকেই দিতে চাই বাড়ির লোক। সুধাকে বলছে তেজের বাবা যে এই পুরো দায়িত্বটা কিন্তু তোমাকেই নিতে হবে। সারা শহরের লোক যে এসএমবি ইভেন্ট কোম্পানির এত নামডাক করছে, তার মালিক যখন আমাদের আপনজন তখন সেই সবকিছু দায়িত্ব নেবে, এই বলে তেজের বাবা। সুধা বলে নিশ্চয়ই, মানে সুধারা খুব খুশি হয়ে যায়। এরপরে বলে নিশ্চয়ই বাবা, আমি নেব দায়িত্ব, কোনো অসুবিধে নেই। তবে এখন একটু আমাদেরকে বেরোতে হবে, আমরা এসে সবকিছু শুনছি। তেজ বলে এখন আপনারা কোথায় যাবেন, একটা আনন্দের মুহূর্ত চলছে। তখন ঝিনুক বলে আসলে বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে,
সঙ্গে আবার একজন ফাও। তো ফাও বলাতে সবাই একটু ঝিনুকের দিকে তাকায়, বলে না আসলে আরেকজন ছেলেও তো ফিরে এসেছে, তাই একটু ঠাকুরের কাছে গ্র্যান্ড ভাবে ধন্যবাদ জানাতে যাচ্ছি আর কি। তো আমরা আসছি মন্দির থেকে ফিরে, এই বলে সুধারা বেরিয়ে পড়ে। ওদিকে কিন্তু সার্থক মনে মনে ভাবছে যে এরা আবার কোথায় যাচ্ছে। এদিকে ক্রিসমাস উপলক্ষে যে কেকটা বানিয়েছিল সুধা, তারও খুব ভালো রেসপন্স আসছে তেজদের ফোনে। ওটাই সবাই মিলে আবার চেক করছে। যাওয়ার সময় ঝিনুক সার্থককেও বলে যায় যে বাই জামাইবাবুর ভাই। সুধারা যখন বেরিয়ে যায়, সার্থক তো মনে মনে ভাবছে যে এত কিছু হয়ে যাওয়ার পর এই দুই বোন বেরিয়ে যাওয়া মানে এরা তো চুপ করে বসে থাকবে না, নিশ্চয়ই এমন কোথাও যাচ্ছে, আমাকে জানতে হবে। এদিকে সুধা যখন হসপিটালে গেছে রিপোর্ট নিতে, সেই নার্সকে রিপোর্ট দিতে বলা হয়। তখন নার্স মনে মনে বলছে আর কি, যেই নার্সটা দেখাশোনা করছিল সার্থকের, যে স্যারকে জানাতেই হবে যে ওনার রিপোর্টটা দেখতে কেউ এসেছে। তার মানে এখানকার যে নার্স রয়েছে সেও সার্থকের সাথেই মিলে আছে, যার জন্যই তারা সুধাদের বলছিল যে ইনি এতটা সিরিয়াস আছেন, যেটা আদৌ নয়। এদিকে নার্স সার্থককে ফোন করে সবটা জানিয়ে দেয়। সার্থক বলে আমি জানতাম যে এই দুই বোন মিলে কিছু একটা করছে, আর এটাও বলে যে কোনো কিছু হলে আমাকে অবশ্যই জানাবে। ওদিকে পেছনে কিন্তু তেজ চলে আসে। সার্থক মনে মনে ভাবছে তাহলে কি আমাকে ফোনে কথা বলতে দেখে নিল তেজ। আর এদিকে সুধা বলছে হসপিটালে যে যে করেই হোক আমাকে রিপোর্টগুলো দেখতেই হবে। সুধা এটা জানার চেষ্টা করছে যে এটা কি সত্যি সার্থক নাকি অনিকেত নাকি অন্য কেউ, এই ব্যাপারটা। সাথে বলছে যে আমি চুপচাপ বসে থাকার মেয়ে নই, তোমার মুখোশটা আমি সবার সামনে টেনে খুলবই। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কিন্তু ফিডব্যাক দিয়ে অবশ্যই জানাবে। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।